ভারতের এক ধরনের ইন্ধনে বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতিকে বিশৃঙ্খল করার জন্য তিনি এই ধরনের কার্যক্রম করার সুযোগ ভারত তাকে দিয়ে থাকে। গণভোটে জনগণ জুলাই সনদের পক্ষে ভোট দিল, গণভোটের রায় বাস্তবায়ন করা হলো না, বিদায় হয়েছিল বাংলাদেশের সাধারণ জনগণের একটা স্বতঃস্ফূর্ত গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে, এবং প্রায় 1400 শহীদ এবং হাজার হাজার আমাদের সহযোদ্ধাদের আহত হওয়ার মধ্য দিয়ে তাদের আত্মত্যাগের মধ্য দিয়ে আমাদের এই সফলতা এসেছিল। তো আজকের এই দিনকে স্মরণ করার জন্য আমাদের শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া এবং আমার দুস্থ জনগণের মধ্যে খাবার বিতরণের একটা কর্মসূচি আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ। এখানে আমার পাশে ঢাকা মহানগর দক্ষিণের নেতৃবৃন্দ আছেন, আমাদের এনসিপির কেন্দ্রীয় সদস্য মাহবুব ভাই, তিনি পুরো জিনিসটা তত্ত্বাবধান করেছেন। তো আমাদের আজকের দিনকে কেন্দ্র করে অনেক ধরনের কর্মসূচি সারা দেশেই পালিত হচ্ছে, এবং বর্ষা বিপ্লবের গান নামে আজকে বিকেলে আমাদের মানিক মিয়া এভিনিউতে একটা কনসার্ট আয়োজিত হতে যাচ্ছে। আপনাদের সবাইকে আহ্বান থাকবে, আপনারা অংশগ্রহণ করবেন। আসলে জুলাই গণ অভ্যুত্থানের 2 বছর পর আজকে যদি এসে সবাই মূল্যায়ন করছে সফলতা ব্যর্থতার গল্প, তো আমরা মাপকাঠি ধরি এক দফার কতটুকু বাস্তবায়ন হলো, কতটুকু হলো না। এক দফা আপনারা জানেন, এক দফায় ছিল শেখ হাসিনার পতন এবং ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ। শেখ হাসিনার পতন আমরা 5 আগস্ট করতে সফল হয়েছি, কিন্তু ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ আমরা এখন পর্যন্ত করতে সক্ষম হই নাই। আমরা এটাকে বলি যে শুধু চেয়ারের উপরে ব্যক্তির পরিবর্তন হয়েছে, কিন্তু যেই ঘুণে ধরা চেয়ার, যেই ঘুণে ধরা রাষ্ট্রকে আমরা শক্তিশালী করতে চেয়েছিলাম, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে চেয়েছিলাম, সংবিধান কাটাছাড়ার মধ্য দিয়ে যে একটা ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করা হয়েছিল বিভিন্ন কারাকানুনের মধ্য দিয়ে, সেখান থেকে বাংলাদেশকে আবার একটা শক্তিশালী রাষ্ট্র বিনির্মাণের দিকে নিয়ে যেতে চেয়েছিলাম। সেই লড়াইটা আমাদের এখনও চলমান আছে বলে আমি মনে করি। আমরা গণভোটে জনগণ জুলাই সনদের পক্ষে ভোট দিল, গণভোটের রায় বাস্তবায়ন করা হলো না, এবং বিচারের বিষয়ে আমরা খুব ভালো অগ্রগতি এখন পর্যন্ত দেখছি না। তো এই জায়গাগুলো নিয়ে জনগণের মধ্যে হতাশা আছে, আমাদের নিজেদের মধ্যেও ফ্রাস্ট্রেশন আছে, কিন্তু তারপরেও আমার মনে হয় আমরা অনেক ধাপ গণতান্ত্রিক লড়াইয়ের ক্ষেত্রে এই জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে এগিয়ে গিয়েছি। সামনের দিনে এই লড়াইটা কন্টিনিউ করলে অবশ্যই ভালো কিছু আসবে। তাকে কোনোভাবেই ভারতে থেকে রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করার সুযোগ দেওয়া উচিত না। আমরা ভারত সরকারের যারা দায়িত্বশীল আছেন তাদের থেকে কয়েকবার শুনেছি যে তাকে রাজনৈতিক কার্যক্রম ভারতের মাটি থেকে করতে দেওয়া হবে না, কিন্তু আলটিমেটলি আমরা দেখছি যে তিনি ঠিকই করছেন। যদিও প্রথমে তার ফিজিক্যালি অ্যাপিয়ার হওয়ার কথা ছিল, পরে আমরা দেখলাম তিনি অনলাইনে আসবেন, পরে আবার দেখলাম যে তাকে দেখা যাবে না কিন্তু ভয়েস শোনা যাবে। তার মানে হচ্ছে ভারত সরকারও কিন্তু এক ধরনের চাপে সেখানে আছে, সে ফ্রিলি হয়তো মুভ করতে পারছে না। বাট বাংলাদেশ সরকারের পক্ষ থেকে অন্তর্বর্তী সরকারের সময়ও বারবার বলা হয়েছিল, এই বর্তমান সরকারও বারবার বলছে, ভারতীয় রাষ্ট্রদূতের সাথে বৈঠক করে বলেছেন যে তিনি যেন কোনো ধরনের রাজনৈতিক কার্যক্রম পরিচালনা না করতে পারেন, এবং তিনি যদি সেটা করেন তাহলে কিন্তু এখানে এটা এভাবেই ধরে নেওয়া হয় যে ভারতের এক ধরনের ইন্ধনে বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতিকে বিশৃঙ্খল করার জন্য তিনি এই ধরনের কার্যক্রম করার সুযোগ ভারত তাকে দিয়ে থাকে। তো এখন আবার আমরা শুনলাম যে ডিসেম্বরে তিনি বাংলাদেশে আসতে চান। আমার জায়গা থেকে আমার মনে হয় এটা কোনো রিলায়েবল কোনো ঘোষণা না। আমাদের মনে হয়েছে যে প্রধানমন্ত্রীর চীন সফরকে কেন্দ্র করে সরকারকে এক ধরনের বার্তা দেওয়ার চেষ্টা করা হয়েছে, এটা ভারত সরকারের যোগসাজশে, এবং একই সাথে শেখ হাসিনাকে সম্ভবত ভারত আর রাখতে চাচ্ছে না, কারণ তাকে রাখার মধ্যে আর কোনো কূটনৈতিক পাওয়া না পাওয়ার বিষয় নাই। এবং আমরা এটাও শুনেছি যে তারা পৃথিবীর আরও বিভিন্ন দেশে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু আমার মনে হয় না কোনো দেশই সেভাবে তাকে সেই সুযোগটা দেবে, কারণ আপনারা জানেন তিনি ফাঁসির আসামি বাংলাদেশে, এবং প্রায় 1400 মানুষকে হত্যা করার অভিযোগ তার বিরুদ্ধে আছে, সেটা আইসিটি ট্রাইব্যুনালে নিষ্পত্তি হয়েছে। তো সেই জায়গা থেকে আমাদের আহ্বান থাকবে এই 5 আগস্টে ভারত সরকার শেখ হাসিনাকে বন্দি বিনিময় চুক্তির অংশ হিসেবে বাংলাদেশের কাছে হস্তান্তর করবে, এবং তার ব্যাপারে আদালত যে রায় দিয়েছে সেই রায় দ্রুত বাস্তবায়ন হবে।